ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্বর্ণালী, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ আরশান। ওয়ালাইকুম আসসালাম আব্দুল রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করব। এই একটা মিনিট আসুক, অন্যরা আর একটু আসুক, হয়তো আর কয়েকজন আসতে পারে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওরা আসুক, আমরা শুরু করে দিতে যাচ্ছি। আমরা আজকে পড়াবো হলো, তোমাদেরটা পড়াইছে কয়েকদিন আগে, পড়াইছে হলো রেজাউল ভাই তোমাদের হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, ড্রাউনিং এগুলো পড়িয়েছে। আমি পড়াই নেই, ওই জন্য আমি সামান্য একটু পড়াবো। যদিও এটা সবাই অনেকবার পড়ছো, বাট এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কেন জানো? কারণ আমাদের যতগুলো পোস্টমর্টেম হয় তার মধ্যে সবচাইতে বাজে পোস্টমর্টেম বলবো, প্রবলেমেটিক পোস্টমর্টেম বা যে পোস্টমর্টেম নিয়ে আমাদের সমস্যা হয় সেটা হলো এই অ্যাসফিক্সিয়াল ডেথ। এটা হলো আমাদের প্রচণ্ড সমস্যা হয়। আমরা অ্যাসফিক্সিয়াল ডেথের মধ্যে যেগুলো আছে, বিশেষ করে হ্যাঙ্গিং নিয়ে অ্যাকচুয়ালি নোবডি স্যাটিসফাইড। এটা আমি একটু পরে তোমাদের বলবো। আলহামদুলিল্লাহ আছে, তা আমার শুরু করে দিই, তারপরে আমরা মানে জিনিসগুলো আলাপ করবো। আচ্ছা, হ্যাঙ্গিং কথাটা মানেটা হলো যে এই চ্যাপ্টারটা হলো অ্যাসফিক্সিয়া চ্যাপ্টার। তোমরা জানো দের আর 3 মোডস অফ ডেথ: অ্যাসফিক্সিয়া, সিনকোপ অ্যান্ড কমা। অ্যাসফিক্সিয়া, সিনকোপ অ্যান্ড কমা। সিনকোপটা হচ্ছে রিলেটেড কিসের উপর? আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড। অ্যাসফিক্সিয়াটা রিলেটেড কিসের উপরে? অ্যাসফিক্সিয়াটা আমার হলো রেসপিরেটরি সিস্টেম রিলেটেড। কমাটা রিলেটেড কিসের উপরে? কমাটা হলো আমার নার্ভাস সিস্টেম রিলেটেড। তার মানে নার্ভাস সিস্টেমের জন্য মারা গেলে কমা হবে। আচ্ছা, অ্যাসফিক্সিয়ার ডেফিনিশন তোমরা জানো, সেজন্য ওইটার মধ্যে আমি যাচ্ছি না, মনে রাখবা। অ্যাসফিক্সিয়াটা হচ্ছে তোমার এখানে ইন্টারফারেন্স হচ্ছে, রেসপিরেশন নিয়ে ইন্টারফারেন্স হচ্ছে, রেসপিরেশনের প্রবলেমটা হচ্ছে। এবং এখানে অক্সিজেনের পরিমাণটা কমে গেলে আমি রেসপিরেশন নিতে পারতেছি না। তুমি জানো আমার রেসপিরেশনের জন্য দরকার আমার অক্সিজেন। আমি যখন রেসপিরেশন নিতে পারি না, দ্যাট মিনস আমার অর্গানগুলা বা আমার লাংসে যখন তোমার ইটা আসতেছে না, অক্সিজেনটা আসতেছে না, আমি আনকনসিয়াস হয়ে যেতে পারি বা আলটিমেটলি আমার ডেথ হয়ে যেতে পারে। সো অ্যাসফিক্সিয়া নিয়ে তোমাদের সাথে আর কোনো কথা নেই। অ্যাসফিক্সিয়া তোমরা জানো, অ্যাসফিক্সিয়ার ওখানে কীভাবে অ্যাসফিক্সিয়া হয় এগুলো তোমরা জানো। অ্যাসফিক্সিয়ার মধ্যে আমরা আসলে চলে যাব হলো হ্যাঙ্গিংয়ের মধ্যে। তারপর দুই একটা কথা একটু মনে রাখো, সেটা হলো অ্যাসফিক্সিয়ার ওখানে বলা আছে কিসের জন্য অ্যাসফিক্সিয়া হতে পারে। সেটা হলো তোমার মনে করো মেকানিক্যাল কারণে অ্যাসফিক্সিয়া হতে পারে। এবং আমাদের মেকানিক্যাল কারণটাই আমরা মেইনলি এই চ্যাপ্টারগুলো পড়বো। মেকানিক্যালের কারণে অ্যাসফিক্সিয়ার মধ্যে তোমার আছে হ্যাঙ্গিং আছে, স্ট্র্যাঙ্গুলেশন আছে, তোমার স্মদারিং আছে, তোমার থ্রটলিং আছে, মাগিং, গ্যাগিং, চোকিং, বার্গিং সব কিছুই আছে তোমার। এগুলো হলো তোমার রিলেটেড, কী বলুন না, মেকানিক্যাল। এছাড়া হতে পারে তোমার প্যাথোলজিক্যাল কারণে হতে পারে। তোমার আপার রেসপিরেটরি প্যাসেজে যদি কোনো কারণে ব্রনকাইটিস হয় বা কোনো অসুখ হলো আর কি, আপার রেসপিরেটরি প্যাসেজে প্রবলেম হলো, এর জন্য তোমার রেসপিরেশনের প্রবলেম হতে পারে। যেমন আমি একটা বললাম ব্রনকাইটিস হতে পারে, গ্লটিস হতে পারে, ল্যারিঞ্জিয়াল স্প্যাজম হতে পারে। তোমরা জানো ল্যারিঞ্জিয়াল স্প্যাজমের কিন্তু অনেক কারণ আছে অ্যাসফিক্সিয়াল ডেথে। এছাড়া তোমার হতে পারে টক্সিক কারণে। টক্সিক কারণটাই মানে হলো যেটা তোমরা ওই এই আমাদের টক্সিকোলজি চ্যাপ্টারে পড়বা, অনেকগুলো পয়জনের জন্য অ্যাসফিক্সিয়া হতে পারে। এবং আমি এখনই বলে রাখি, পয়জনিংয়ের কিন্তু
মেইন কজ অফ ডেথগুলো হলো অ্যাসফিক্সিয়া রিলেটেড। পয়জনিংয়ে মনে রাখবা মেইন কজ অফ ডেথগুলো হলো অ্যাসফিক্সিয়া রিলেটেড, টক্সিক কারণে হতে পারে, বললাম এনভায়রনমেন্টাল কারণে হতে পারে। যেমন সে আমি এই রুমটায় বসে আছি, এই রুমটা কেউ কখনো আসে না, আমি জাস্ট এখন পড়ানোর জন্য মনে এখানে আসলাম, এখানে কোনো অক্সিজেন নাই, এখানে কোনো অক্সিজেন নেই, এই জন্য আমার অ্যাসফিক্সিয়া হয়ে যেতে পারে, এই জন্য আমার অ্যাসফিক্সিয়া হতে পারে। আমি এটাকে বললাম এনভায়রনমেন্টাল। ট্রমাটিক হতে পারে, আমার ইনজুরি হয়েছে, আমাকে কেউ তুমি ইনজুরি করছো, লাংস ইনজুরি করছো, স্ট্যাপ করছো বা কিছু একটা করছো, আমি কোনো রেসপিরেশন নিতে পারতেছি না, সো ট্রমাটিক হতে পারে। আবার আমার এই পজিশনের জন্য হতে পারে, পশ্চুরাল বলে। পজিশনটা কি, সে আমি মানুষটা এরকম ছিলাম আর তুমি আমার এরকম করে রাখছো, উল্টা করে রাখছো, আমার পা উপরে মাথা নিচ্ছ, এরকম হয়ে আছে, তাহলে আমার আমার অ্যাসফিক্সিয়া হতে পারে। তাহলে অ্যাসফিক্সিয়ার সম্বন্ধে তোমার হয়তো যদি জানো তোমরা, তো আমি একটু টাচ করে দিলাম যে এই কথাগুলো আসতে পারে, যে একটা মেকানিক্যাল, প্যাথোলজিক্যাল, টক্সিক, এনভায়রনমেন্টাল, ট্রমাটিক হতে পারে, অ্যান্ড তোমার মনে করো পোস্চুরাল হতে পারে। আচ্ছা, এখন আসতেছে হলো তোমাকে যে কথাটা এমসিকিউ পরীক্ষা ধরতে পারে অথবা স্যাররা ভাইবা ধরতে পারে, সেটা হলো যে বলো তো হোয়াট আর দ্য কার্ডিনাল সাইন্স অফ অ্যাসফিক্সিয়া, হোয়াট আর দ্য কার্ডিনাল সাইন্স অফ অ্যাসফিক্সিয়া। তাহলে তুমি কী কী বলবা? কার্ডিনাল সাইন্সে তুমি বলবা সায়ানোসিস বলবা, পেটিচের হিমোরেজ বলবা, এডিমা বলবা, কনজেশন বলবা। এইখান থেকে তোমার মানে কার্ডিনাল সাইন্স বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, প্রতিটা অ্যাসফিক্সিয়াল ডেথে দেখা যায় কি এই জিনিসগুলা কমনলি পাওয়া যায়। মানে একজনের অ্যাসফিক্সিয়াল ডেথ হয়েছে, তুমি খুঁজলে হয় সাইনোসিস পাবা, না ইডিমা পাবা, কনজেশন পাবা, তাহলে পেটিচের হিমোরেজ পাবা, মানে এগুলো তুমি পাবাই, বা এগুলা একটা তো পাবাই, তিনটাই তোমার কার্ডিনাল সাইন্স। সো তোমাকে এমসিকিউ পরীক্ষা আসতে পারে যে হোয়াট আর দ্য কার্ডিনাল সাইন্স অফ অ্যাসফিক্সিয়া, তখন তুমি এই তিনটা দেখলে বা তুমি তখন অ্যান্সার কারেক্ট বলবা, যে বাকি জন্ডিস দিলে বলবা ফলস। সো এটা শেষ হয়ে গেল। এখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে পেটিচিয়াল হিমোরেজের কমন সাইটস কী হতে পারে। টেম্পল হতে পারে, ফোরহেড হতে পারে, কনজাংটিভাতে এই আপার আইলিডে হতে পারে, হ্যাঁ, ফোরহেড হয় এইসব জায়গাতে সাধারণত, এবং ভিতরে কিন্তু ওই যে লাংসের বেডে বা তোমার ট্র্যাকিয়ার এই মিকোস মেমোরি বেড, এইসব জায়গায় তোমার এই কী বলেন না পেটিচিয়াল হিমোরেজ হতে পারে। পেটিচিয়াল হিমোরেজ সম্বন্ধে একটা জিনিস করে রাখো, এখানে হলো মাইনিউট ব্লাড ভেসেলস, ছোটো ছোটো যে ব্লাড ভেসেলগুলো হলো ছিঁড়ে যায়, মাইনিউট ব্লাড ভেসেলগুলো যখন ছিঁড়ে যায় তখন ওখানে যেমন ক্যাপিলারিজ, ওখান থেকে ব্লাডটা বের হয়ে আসে, বের হয়ে ওখানে জমে থাকে, জায়গাটা একটু লাল লাল লাগে, আমরা বলি ওটাকে পেটিচিয়াল হিমোরেজ, PETECHIAL, পেটিচিয়াল হিমোরেজ। মনে রাখবা পেটিচিয়াল হিমোরেজ আরেকটা নাম হলো টার্ডুস স্পট, TARDIUS, টার্ডুস, TARDIUS, টার্ডুস স্পট। এটা অনেক সময় সারা বানানটা জিজ্ঞাসা করে। এটা অ্যাকচুয়ালি ছিল কি ফ্রেঞ্চ একজন সার্জন ছিলেন, উনি দেখছে যে ইউজুয়ালি এই আমাদের অ্যাসফিক্সিয়াল ডেথগুলো তাতে এই কমন জিনিসগুলো পাওয়া যাচ্ছে, পেডিচিয়াল হিমোরেজ বা সাইনোসিস অ্যান্ড কনজেশন বা ইডিমা। তখন উনি এটা আবিষ্কার করাতে ওনার নাম থেকে চলে আসলো টার্ডুস স্পট। তাহলে একটা হলো পেডিচিয়াল হিমোরেজ অর টার্ডুস স্পট। আচ্ছা, তোমাকে হয়তো কমন সাইন্সগুলো জিজ্ঞাসা করতে পারে, আর যদি জিজ্ঞাসা করে উনি কোথাকার মানুষ, তুমি তো নিজেই বললা যে উনি হলো ফ্রেঞ্চ একজন সার্জন ছিলেন। ওকে, এখন আসতেছে হলো আমরা এরপরে চলে যাই হলো ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। হোয়াট ডু ইউ মিন বাই ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি পরীক্ষা খুবই ধরি ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ কাকে বলে। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখবা, অ্যাসফিক্সিয়াল ডেথ মানে এই ঘটনাটা এরকম হয় যে হিয়ার এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইনটু দ্য লাং ইজ প্রিভেন্টেড। মনে রাখবা অ্যাসফিক্সিয়াল ডেথ মানে হলো এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইনটু দ্য লাং ইজ প্রিভেন্টেড, এইটা হলো অ্যাসফিক্সিয়াল ডেথ। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু দাঁড়াই। তাহলে আমি ক্লাসের মতো করে পড়াচ্ছি এখন। তাহলে এখানে হলো এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইনটু দ্য লাং ইজ প্রিভেন্টেড, এটা হয় সাধারণত অ্যাসফিক্সিয়াল ডেথে। ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ তাহলে কি? ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথও একটা অ্যাসফিক্সিয়াল ডেথ।
তাহলে ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ ইজ দ্যাট ডেথ ওয়্যার এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইনটু দ্য লাং ইজ প্রিভেন্টেড বাই সাম ভায়োলেন্ট মেকানিক্যাল মিনস। এটা আমি একটু বুঝে বলি। ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ কাকে বলে? ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ ইজ দ্যাট ডেথ, সেই মৃত্যুটা যেখানে ওয়্যার এন্ট্রি অফ এয়ার, বাতাস বা এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, এই যে অ্যাটমসফিয়ার থেকে ইনটু দ্য লাং, এখানে ইজ প্রিভেন্টেড। কেন প্রিভেন্টেড হয়েছে? ডিউ টু সাম ভায়োলেন্ট মেকানিক্যাল মিনস। কিছু ভায়োলেন্ট মেকানিক্যাল মিনস, তুমি এমন কিছু কাজ করছো যে কারণে বাতাসটা আবার রেসপিরেটরি প্যাসেজে ঢুকতেছে না, এটাকে বলা হয় ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ। গেল। এখন তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ কীভাবে করা যায় বা কোন কোন উপায়ে ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ হয়। অ্যান্সার হচ্ছে বাই 4 ওয়েজ, 4 ভাবে ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ করা যায়। 4 ভাবে ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ করা যেতে পারে। তোমাদেরকে যখন আমি এই প্রশ্নটা করি যে বলো তো ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ কিভাবে করা হয়, তখন তোমরা বলো কি জানো? তোমরা বলো কি, স্যার হ্যাঙ্গিং, স্ট্র্যাংগুলেশন, ড্রাউনিং। নো, দিজ আর দ্য এক্সাম্পলস অফ ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথের একটার এক্সাম্পল। এটা হলো ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ। এই অ্যান্সার এইটা করা যাবে না। অ্যান্সারটা করতে হবে স্যার ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ ক্যান বি ডান বাই 4 ওয়েজ। আজকে 39 জন মারা গেছে, আল্লাহ, আমি দেখি নাই আগে খবর। ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ তাহলে 4 ওয়েজে করা যায়। একটা হলো বাই গিভিং কনস্ট্রিকশন অন দ্য নেক ফ্রম আউটসাইড, গলার চারপাশে বা গলার সামনে বলো বা চারপাশে যাই বলো না কেন, চাপ দিয়ে ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ করা যায়। বাই গিভিং প্রেশার অন দ্য নেক ফ্রম আউটসাইড, বাইরে থেকে গলায় প্রেশার ক্রিয়েট করে বা চাপ দিয়ে ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ করা যায়। এইটার এক্সাম্পলে আসবে হলো হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, থ্রটলিং। এগুলা হলো ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ। কীভাবে করলা সেটা হলো হ্যাঙ্গিং তো তুমি জানো, গলার দড়ি দিয়ে হ্যাঙ্গিং করা যায়। স্ট্র্যাঙ্গুলেশন কীভাবে করলা? গলার চারপাশে বা প্যাঁচায় বা একটা যে আমার এই রিমোটটা দিয়ে এইভাবে চাপ দিয়ে তুমি আমাকে স্ট্র্যাঙ্গুলেশন করতে পারো। আর থ্রটলিংটা হলো তুমি এইভাবে আমার গলায় চাপ দিয়ে তুমি আমাকে থ্রটলিং করতে পারো। তাহলে যে আমরা বলতে চাচ্ছি গলার চারপাশে বা গলার সামনে থেকে প্রেশার ক্রিয়েট করে কি বলে ভায়োলেন্ট অ্যাসপিরেশন করা যায়। দিস ইজ ওয়ান ওয়ে, একটা। 2 নম্বরে এবার আসি, ক্লোজার অফ দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল, নাক এবং মুখ এইভাবে বন্ধ করে ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ করা যায়। ক্লোজার অফ দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল, তারপরে নাক এবং মুখ এইভাবে বন্ধ করে ভায়োলেন্ট অ্যাসপিরেশন করা যেতে পারে বা যায়। তার একটা এক্সাম্পল কি? স্মদারিং। এটা কিন্তু ফ্রম আউটসাইড হলো, ক্লোজার অফ দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল ফ্রম আউটসাইড, বাইরে থেকে। তাহলে বাইরে থেকে একটা সেম কথার কথা, তুমি একটা কাপড়ের দলা নিয়ে একটা মেয়ের বা একটা ছোট বাচ্চার বা একটা মানুষের নাক মুখ এইভাবে চেপে ধরছো, অথবা তুমি তোমার হাত দিয়েই নাক মুখ এইভাবে চেপে ধরছো। ক্লোজার অফ দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল। ধরে নাও যে আমার বোকার মতো আরেকদিক তাকায়, আমি যেমন আরেকদিক তাকায় আছি, এরকম করে যে টেলিভিশনও দেখতেছো, আবার ওর স্মদারিং করতে যাচ্ছ। কীভাবে? তুমি ওর মুখটা ধরে বসে আছো, ও কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিবে, অথবা তুমি নাকটা ধরে বসে আছো, ও তো মুখ দিয়ে নিঃশ্বাস নিবে। তাহলে কি করতে হবে? তোমাকে নাক এবং মুখ দুইটাই বন্ধ করতে হবে। স্মদারিংয়ে বলা আছে ক্লোজার অফ দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল ফ্রম আউটসাইড, সামনে বাইরে থেকে নাক মুখ বন্ধ করে তো ভায়োলেন্ট অ্যাসপিরেশন ডেথ করা যায়। তাহলে এটা 2 নম্বর গেল। এবং এক্সাম্পল আমি দিলাম কি? স্মদারিং। এক্সাম্পল ছিল আমার হলো স্মদারিং। নাম্বার 3 কীভাবে করা যেতে পারে? নাম্বার 3 হতে পারে, সেটা হলো এই ইন্ট্রোডাকশন অফ, মনে করো ফরেন ম্যাটেরিয়াল, যেটা মনে করো একটা রুমাল বা কোনো কাপড় চোপড় ইন্টু দ্য মাউথ ক্যাভিটি, হ্যাঁ, অ্যান্ড দাস ক্লোজ দ্য রেসপিরেটরি প্যাসেজ। তুমি মুখের ভিতরে কোনো কাপড়ের দলা ঢুকে দিলা, সে না এই কী বলুন না, এত বড় একটা টেরা বলো, কাপড় বলো, যাই বলো না কেন, রুমাল বলো, লুঙ্গি বলো, মুখের ভিতরে একদম ভিতরে ঢুকে তুমি ভালো করে প্যাক করে দিলা, এখানে এসে আটকে গেল, আমি আর নিঃশ্বাস নিতে পারলাম না। এটাকে বলা হয় গ্যাগিং।
তাহলে এটা কিন্তু তুমি ভিতর থেকে করলা, এটা কিন্তু তুমি করছিলে বাইরে থেকে, স্মদারিং করছিলে বাইরে থেকে, এটা করছো তুমি ভিতর থেকে, আর দুইটাই মুখে, আর এইটা হলো গলার চারপাশে তুমি করছিলে হলো কনস্ট্রিকশন অফ দ্য নেক ফ্রম আউটসাইড, বাইরে থেকে। আচ্ছা, আর লাস্টে একটা আছে 4 নম্বর হলো, এটা এক্সাম্পল তো সরি বললাম গ্যাগিং না, আর লাস্টে হলো এইখানে বুকের মধ্যে তুমি চাপ দিয়ে ধরছো, সেটা কি? রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট অফ দ্য মাসেলস অফ দ্য চেস্ট, রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট অফ দ্য মাসেলস অফ দ্য চেস্ট। মনে করো তুমি কি করছো, একটা লোকের তুমি জানো যে এই আমি যে নিঃশ্বাস নিব, এই যে আমি বুকটা ফুলাইলাম, তাই না? এখন কেউ যদি আমার বুকের উপরে এই 2 মণ ওজনের একটা চালের বস্তা, আমি শুয়ে ঘুমাচ্ছি নাক ডেকে দুপুরে, আমার বুকের উপরে 2 মণ ওজনের একটা বস্তা এখানে চাপ দিয়ে ধরলো, আমি তো ভাই আর বুক ফুলাইতেই পারবো না, তাই তো আমি মারা যাব। কেন মারা যাব? আমি নিঃশ্বাস নেওয়ার জন্য যে চেস্ট এক্সপ্যান্ড করবো সেটা করতে পারতেছি না। সেটা কি হয়েছে? রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট অফ দ্য মাসেলস অফ দ্য চেস্ট। আমার এই চেস্টের মাসেলসটার মুভমেন্টটা তুমি রেস্ট্রিক্ট করে দিচ্ছ, আটকে দিচ্ছ। এইখানে এক্সাম্পল হবে ট্রমাটিক অ্যাসফিক্সিয়া, এটার এক্সাম্পল হবে ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। এখানে আমি যেমন একটা এক্সাম্পল দিলাম তোমাকে, যে আমি দুপুরে ঘুমাচ্ছিলাম, তুমি আমার বুকের উপরে 2 মণ ওজনের মাল এখানে দিয়ে রাখছো, এটা একটা এক্সাম্পল হতে পারে। আরও হতে পারে, সেটা হলো, এবার একটু বসি, আরও হতে পারে, মনে করো আমি স্টেডিয়ামে খেলা দেখতে গেছি, স্টেডিয়ামে হেভি মারামারি, 2 দল সাপোর্টার জন্য মারামারি শুরু হয়ে গেছে, আমি তখন দরজাতে পালানোর চেষ্টা করতেছি। আমি যেই পালাইতে যাচ্ছি, দরজা এই চিকন দরজার মধ্যে সব লোকই বের হওয়ার চেষ্টা করতেছে, একটা নিচে পড়ে গেছে, ওর উপর একটা পড়ছে, ওর উপর একটা পড়ছে, ওর উপর একটা পড়ছে। তাহলে সবচাইতে নিচে যে আছে তার কি হতে পারে? সে হয়তো মরে নাই, সে নিঃশ্বাস নিতে পারতেছে না, সে নিঃশ্বাস নিতে যাবে, নিবে, দেখে তার উপর আরও 3টা লোক শুয়ে আসছে, তারও রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট অফ দ্য মাসেলস অফ দ্য চেস্ট হয়েছে। দিস ইজ কল্ড ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। এটা আরও অনেক কারণে হতে পারে, সেটা হলো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, এইসব রিবসগুলো সব ভেঙে গেছে, রিবসগুলো কিন্তু তোমার রেসপিরেশনে হেল্প করে। তুমি এটা ফিজিওলজিতে রেসপিরেশন চ্যাপ্টারে পড়ছো। সো তুমি রিবসগুলো ভেঙে গেছে, মাসেলসগুলো দুর্বল হয়ে গেছে, তুমি নিঃশ্বাস নিতে পারতেছো না, এটা হতে পারে। আর কি হতে পারে? সেটা হলো গার্মেন্টসও একই অবস্থা হয়, ওই যে যেটা বলা হয় একটার উপর একটার উপরে, গার্মেন্টসে বা সিনেমা হলে আগুন লাগছে, সব বের হওয়ার চেষ্টা করতেছে, একটার উপর একটা পড়তেছে। আর আরেকটা আছে বাফারিং বলে একটা ওয়ার্ড ইউজ করছে ট্রেনে। দুইটা তোমরা জানো যে ট্রেনের যে ইঞ্জিন, ওটা কিন্তু একসাথে এরকম হয়, বা একটা ইঞ্জিন একটা ট্রেনের সাথে এইভাবে এরকম করতে ঠাস করে লাগে। তুমি ইঞ্জিনওয়ালারে বললা যে ভাই আমার তো অনেক শক্তি, তুমি আস্তে আস্তে আমি এই বগিটার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আস্তে আস্তে তোমার ইঞ্জিনটা আনতে আমার বুকের মধ্যে চাপ দিয়ে ধরবা, তারপর আমি এত শক্তি আমার, আমি বুক ফুলাবো, তোমার ইঞ্জিন আবার সামনে চলে যাবে, মানে তুমি তো হিরো এই জন্য আর কি। তারপর ঠিকই তুমি একটা বগির সামনে দাঁড়িয়ে আসছো, আস্তে আস্তে ওই ইঞ্জিনটা এইভাবে আস্তে আস্তে তোমার বুকের মধ্যে প্রেশার ক্রিয়েট করলো, কিন্তু দেখা গেলো যে তুমি বুক ফুলায় ওই ইঞ্জিনটা সরাতে পারলা না, আলটিমেটলি বুক ফুলাইতে পারলা না, দেখে তুমি ট্রমাটিক অ্যাসফিক্সিয়ায় মারা যেতে পারো। তাহলে দেখো এতগুলা কারণে বা 4 ওয়েজ, এতগুলো মানে 4 ভাবে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ করা যায়। তাহলে অ্যাসফিক্সিয়াল ডেথের মধ্যে একটা হইতেছে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। সব অ্যাসফিক্সিয়াল ডেথ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ না, বাট সব ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথগুলো কিন্তু অ্যাসফিক্সিয়াল ডেথ, এটা মনে রাখবা। আচ্ছা, যেমন আমাদের এক স্যার মুজিবুর রহমান স্যার ছিলেন, উনি বলছেন না, ওনার ভাষায় ড্রাউনিং ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ না, যদি অনেকে বলে ড্রাউনিং ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। তারপরে এই যে পয়জনের কারণে যেগুলো হচ্ছে, এগুলো তো ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ না, বাট হ্যাঙ্গিং, স্ট্র্যাংগুলেশন, এগুলো সব হলো ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। আচ্ছা, তাহলে আমার ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ শেষ হয়ে গেল। আমি তোমাদেরকে বললাম 4 ভাবে করা যায়। এখন এখন আমরা ইন্ডিভিজুয়াল পড়ায় চলে আসি। আমাদের ইন্ডিভিজুয়াল পড়ার মধ্যে প্রথমেই আসতেছে হলো হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ হ্যাঙ্গিং? আচ্ছা, হ্যাঙ্গিংয়ের ডেফিনেশন এইভাবে বলবা তুমি, যে হ্যাঙ্গিং ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। এটা বলবা হ্যাঙ্গিং কাকে বলে। Hanging is a form of violent asphyxial death where যেখানে the body is suspended by a ligature. The body is suspended by a ligature which encircles the neck and
the entry of air from the atmosphere into the lung is prevented due to constriction on the neck, and the constricting force is the total or partial weight of the body of the victim. এবার আমি তাড়াতাড়ি বললাম, এবার আমি স্লো করে ব্যাপারটা বলি। সেটা হলো হ্যাঙ্গিং একটা ফর্ম অফ ভায়োলেন্ট এক্সপ্রেশন ডেথ। বাস ফার্স্টে মুখস্থ করলাম, হ্যাঙ্গিং ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট এক্সপ্রেশন ডেথ, হ্যাঙ্গিং ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট এক্সপ্রেশন ডেথ, হ্যাঙ্গিং ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট এক্সপ্রেশন ডেথ, মানে প্রথম লাইন শেষ। হোয়ার, যেখানে দ্য বডি ইজ, মানুষটা, হ্যাঙ্গিং মানে ওখানে একটা বিড়াল আর ছাগলের তো হ্যাঙ্গিং হবে না। তোমরা তো ওই এই যে কোরবানি আসতেছে দেখবা ছাগলদের 2 পা উল্টা করে রেখা ঝুলে রাখছে, ওই ছাগলের হ্যাঙ্গিং হয় না, আমরা হলো মানুষের হ্যাঙ্গিং করি। সেটা হলো হোয়ার দ্য বডি সাসপেন্ডেড বাই এ লাইগেচার, ওই এই বডিটা, মানুষটা বডিটা একটা দড়ি, শাড়ি, লুঙ্গি ঝুলতে হবে। দ্য বডি সাসপেন্ডেড বাই এ লাইগেচার হুইচ এনসার্কেলস দ্য নেক, যেটা নাকি গলার চারপাশে এইভাবে পেঁচানো থাকবে, যেটা নাকি গলার চারপাশে পেঁচানো থাকবে, হুইচ এনসার্কেলস দ্য নেক, অ্যান্ড তারপরে কি হইতে হবে, গলার চারপাশে এনসার্কেল করলে হবে না, ঘটনা ঘটতে হবে। ঘটনাটা কি, দেয়ার উইল বি এ কনস্ট্রিকশন অন দ্য নেক, গলার উপরে একটা চাপ পড়তে হবে। গলার চারপাশে দড়ি থাকলেই হবে না, সেই দড়িটা গলাতে একটু প্রেশার ক্রিয়েট করবে, হুইচ কনস্ট্রিক্ট দ্য নেক। কেন কনস্ট্রিকশন এবং কনস্ট্রিক্ট দ্য নেক করলে কি হবে, এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইনটু দ্য লাং উইল বি প্রিভেন্টেড, বাইরে থেকে বাতাসটা আমার শরীরে ঢুকতে পারবে না। এন্ট্রি অফ এয়ার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইনটু দ্য লাং উইল বি প্রিভেন্টেড। কেন প্রিভেনশন হলো, কেন বাইরে থেকে বাতাস আমার শরীরে ঢুকতে পারতেছে না, বিকজ ওই কনস্ট্রিকশনের জন্য, ওই চাপের জন্য। তো এখানে চাপটা আসলো কেমন করে, চাপটা আসলো, দ্য কনস্ট্রিকশন ইজ ফ্রম দ্য ওয়েট অফ দ্য বডি অফ দ্য ভিকটিম, ওয়েট অফ দ্য বডি অফ দ্য ভিকটিম, লোকটার শরীরের ওজন থেকে, অথবা পার্ট অফ দ্য ওয়েট অফ দ্য বডি অফ দ্য ভিকটিম, অর্থাৎ শরীরের কিছু অংশ থেকে, শরীরের সম্পূর্ণ অংশ থেকে অথবা শরীরের কিছু অংশ থেকে এখানে প্রেশার পড়বে, যে প্রেশার জন্য কনস্ট্রিকশন হয়েছে। আচ্ছা, এবং ওই লোকটার শরীরে হইতে হবে, যেমন অন্য লোকের প্রেশার ক্রিয়েট করলে হবে না, অন্য লোক প্রেশার ক্রিয়েট করে হলো স্ট্র্যাঙ্গুলেশনে, আর হ্যাঙ্গিংয়ে হলো ওই লোকটার শরীরের ওজন গলার মধ্যে প্রেশার ক্রিয়েট করবে। আচ্ছা, কেমন প্রেশার ক্রিয়েট করবে, টোটাল আর পার্শিয়াল ওয়েট অফ দ্য বডি অফ দ্য ভিকটিম, মানে পুরাপুরি হতে পারে অথবা কিছু হতে পারে। কেন পুরাপুরি, কেন কিছু, এটা তো আমি একটু পরে আসবো। এখন জেনে রাখো শুধু টোটাল আর পার্শিয়াল ওয়েট অফ দ্য বডি অফ দ্য ভিকটিম, এই লাইনটা শুধু আপাতত জেনে রাখো, গেল। তাহলে হ্যাঙ্গিংয়ে একটা ডেফিনেশন তুমি শুনলে বলছো, হ্যাঙ্গিং একটা এরকম একটা নাকি মরা, যে মরাতে একটা মানুষ থাকে, মানুষের গলায় একটা দড়ি থাকে, দড়িটার জন্য মানুষটা ঝুলতে থাকে, তারপর গলার মধ্যে চাপ পড়ে, চাপটা তার শরীর থেকেও আসতে পারে, অথবা শরীরের পুরো অংশ থেকে আসতে পারে, অথবা শরীরের কিছু অংশ থেকে আসতে পারে। এই কিছু অংশ, পার্ট অফ দ্য ওয়েট অফ দ্য বডি অ্যাকচুয়ালি হেডের ওয়েট, পার্ট অফ দ্য ওয়েট অফ দ্য বডি অফ দ্য ভিকটিম, পার্শিয়াল ওয়েট অফ দ্য বডি অফ দ্য ভিকটিম মানে হলো ফ্রম দ্য হেড, হেডের প্রেশারটাই যখন পড়ে। বাস, আমার ডেফিনেশন শেষ। এখন তোমাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট আর দ্য টাইপস অফ হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং কয়রকম। ফার্স্টে তুমি বলবা অ্যাকর্ডিং টু সাসপেনশন অফ দ্য বডি, এই যে লোকটা ঝুলতেছে এইটার উপর ভিত্তি করে, অ্যাকর্ডিং টু দ্য সাসপেনশন অফ দ্য বডি হ্যাঙ্গিং মে বি 2 টাইপস, কমপ্লিট অর টোটাল হ্যাঙ্গিং, ইনকমপ্লিট অর পার্শিয়াল হ্যাঙ্গিং। অ্যাকর্ডিং টু সাসপেনশন অফ দ্য বডি, লোকটা যে ঝুলতেছে, ঝোলার উপরে ভিত্তি করে আমি হ্যাঙ্গিংকে 2 টাইপসে ভাগ করব। ওয়ান উইল বি কমপ্লিট, অ্যানাদার উইল বি ইনকমপ্লিট, ওয়ান উইল বি টোটাল হ্যাঙ্গিং, অ্যানাদার উইল বি পার্শিয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, কমপ্লিট হ্যাঙ্গিং কাকে বলে, তাহলে কমপ্লিট হ্যাঙ্গিং কি? কমপ্লিট হ্যাঙ্গিংটা হলো যে আমি এই রুমে এই গলার একটা দড়ি দিলাম, এইভাবে দড়িটা পেঁচায় ওই ফ্যানের সাথে আমি লাগালাম, আমি এই চেয়ারটা টেবিলের উপর উঠালাম, টেবিলের উপর উঠে আমি চেয়ারের উপর উঠলাম, উঠানোর পরে আমি গলার মধ্যে দড়িটা লাগায় আমি চেয়ারটাকে লাথি মারে ফেলে দিলাম। আমি যখন লাথি মারে ফেলে দেবো তখন আস্তে আস্তে আমি ঝুলবো, যখন আমি ঝুলবো তখন আমার এখানে প্রেশার পড়বে, ওই লিগেচার ম্যাটেরিয়ালসটা এখানে প্রেশার ক্রিয়েট করবে। যখনই এখানে প্রেশার ক্রিয়েট করবে তখন আমার আস্তে আস্তে দম বন্ধ হয়ে যাবে এবং আমি দম বন্ধ হয়ে গেলে মারা যাব। এটাকে বলতে আসছি আমি কমপ্লিট হ্যাঙ্গিং। বিকজ আমি কেন এটাকে কমপ্লিট হ্যাঙ্গিং বলছি, আমি এটাকে কমপ্লিট হ্যাঙ্গিং বলছি বিকজ আমার বডির কোনো অংশ এই টেবিলের সাথে টাচে থাকবে না,
নো পার্ট অফ দ্য বডি কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, আমার শরীরের কোনো অংশ এই এইটা গ্রাউন্ডের সাথে টাচ খাবে না, এই জন্য আমি এটাকে বলছি কমপ্লিট হ্যাঙ্গিং। এবার আসতেছে হলো পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে। পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে দেখা যায় সাম পার্ট অফ দ্য বডি, আমার শরীরের কিছু অংশ, সাম পার্ট অফ দ্য বডি কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, আমার শরীরের কিছু অংশ গ্রাউন্ডের সাথে টাচ করা থাকবে। যেমন এটাকে আমি বলি ইনকমপ্লিট হ্যাঙ্গিং অথবা পার্শিয়াল হ্যাঙ্গিং। এটা নিয়ে অনেক কথা বলতে হবে, এটা একটু বোঝার আছে। কমপ্লিট হ্যাঙ্গিং বোঝার কিছু নাই, ওটা ওই কাজে ছিল, বোঝাইলেও ব্যাটাও বুঝবে। কিন্তু সমস্যা হয় পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে, অনেকে বুঝেও না বোঝা ভাঙ করে, মানে বলতেছে না না স্যার এটা কেমন করে হয় স্যার, আমি তো জীবনে কোনো এইভাবে হ্যাঙ্গিং হবে না, আমি তো স্যার এরকম হ্যাঙ্গিং হলে আমি আবার দাঁড়ায় যাই, এটা খুলে টুলে আমি আবার নর্মাল হয়ে যেতে পারবো। হ্যাঁ হবা, তারপরেও কখনো কখনো হয় না, সেটার জন্যই তো আমি আসছি। পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে কী হয় তোমাকে আমি বলি, সাম পার্ট অফ দ্য বডি বলতে চাচ্ছি কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, শরীরের কিছু অংশ গ্রাউন্ডের সাথে টাচ থাকে। যেমন কি কি হতে পারে, হ্যাঙ্গিং স্ট্যান্ডিং অবস্থায় হতে পারে, আমি দাঁড়ায় দাঁড়ায় হ্যাঙ্গিং করছি, আর আমার টো ফিট বা টো কামস ইন গ্রাউন্ডের সাথে টাচ করা। আর কি হতে পারে, নীল ডাউন, আমি নিলিং পজিশনে, নীল ডাউন অবস্থায় আমি হ্যাঙ্গিং করতে পারি। আচ্ছা, আমি নীল ডাউন হয়ে আসছি, যেটা তোমরা অনেকেরই স্কুলে করছো, এবং দেখা গেল তোমার গলার সাথে ওইটা ঝুলতেছে এবং তুমি নীল ডাউন অবস্থায় এইভাবে আসছো, তোমাদের অনেক ছবি আছে। তারপরে মনে করো আমি সিটিং, এই জন্য বসে বসে করতে পারি, কারণ আমি চিন্তা করতেছি দত্তারি জীবনে এত দুঃখ আমার, এই জন্য আমি হ্যাঙ্গিং করব। আমি দুঃখ ভোলার জন্য হ্যাঙ্গিং করব, আবার এত কষ্ট করব, আমি কষ্ট করব না। গলার মধ্যে আমি চেয়ারে বসে দেখে গলার মধ্যে আমি দইটা দিয়ে বসে বসে আমি হ্যাঙ্গিং করতে পারি। আচ্ছা, সিটিং পজিশনে। আরটা হলো আমি তো এটুকু করছি, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে আরও ডেঞ্জারাস, আমার চেয়ে বেশি আরামপ্রিয়। সে বলতে চাচ্ছে আমি তো শুয়ে শুয়ে হ্যাঙ্গিং করবো, আমি আবার বসে বসে করবো কিনা। সে দেখা গেল এইভাবে গলার পেঁচা দিয়ে এইভাবে শুয়ে আছে এবং সে মরে পড়ে আছে, তারও গলার মধ্যে প্রেশার পড়ছে। এগুলা আর একটু পরে আবার সুন্দর করে আর একটু ভালো করে ব্যাখ্যা দিব। তাহলে কমপ্লিট হ্যাঙ্গিং হতে পারে, পার্শিয়াল হ্যাঙ্গিং হতে পারে। এরপর কি হতে পারে, কমপ্লিট অ্যান্ড পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে পরে এরপর হতে পারে তোমার হলো অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য নট। আরে আল্লাহ, আজকে তো আমি আবার দড়িটা আনা হইল না তাড়াতাড়ি। অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য নট, এবারে তো কিছু নেই এখানে। নটের পজিশনের উপরে কি করতে পারে, সেটা হলো অ্যাকর্ডিং টু পজিশন অফ দ্য নট। হ্যাঁ, তার মানে এই যে তুমি এইটাই তো নট, তাই না? এই গিটটাকেই তো নট বলতেছ, দিস ইজ নট, তাই না? এই নটটা যদি তোমার নেপ অফ দ্য নেক, নেপ অফ দ্য নেক হলো এই যে এটা নেপ অফ দ্য নেক, ঘাড়ের জাস্ট পিছনে যদি থাকে, অ্যাকর্ডিং টু পজিশন অফ দ্য নট, ইফ দ্য নট ইজ প্রেজেন্ট অন দ্য নেপ অফ দ্য নেক বা ব্যাক অফ দ্য নেকে, তাহলে আদার অংশটা, এই লিগেচারের আদার অংশটা থাকবে রাইট সাইড, ফ্রন্ট সাইড অথবা লেফট সাইডে থাকবে, ফ্রন্ট সাইডে থাকবে। হ্যাঁ, যদি এটা ব্যাক সাইডে থাকে তাহলে এটা ফ্রন্ট সাইডে থাকবে। অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য নট, এটাকে আমি দুই ভাগে ভাগ করছি। ওয়ান ইজ, আমি সরি বইয়ে ভাগ করা আছে। একটা হলো টিপিক্যাল হ্যাঙ্গিং, আর আদার দেন নেপ অফ দ্য নেকে যদি এই তো আমার এইটা থাকে, কি বলার নাম, নটটা যদি থাকে আদার দেন নেপ অফ দ্য নেক, তাহলে সেটা হয়ে যাবে এটিপিক্যাল হ্যাঙ্গিং। তাহলে টিপিক্যাল হ্যাঙ্গিং কোনটা? টিপিক্যাল হ্যাঙ্গিংয়ে নেপ অফ দ্য নেকে আমার ইটা থাকবে, কি বলার নাম, নটটা থাকতেছে। এটিপিক্যাল হ্যাঙ্গিংয়ে আদার দেন ব্যাক অফ দ্য নেক, যদি আমার এই রাইট সাইডে থাকে, এই নটটা থাকে, তাহলে তার উল্টা সাইড লেফট সাইডে প্রেশার বেশি পড়বে। সবসময় মনে রাখবা, নটের উল্টা দিকে প্রেশার সবচেয়ে বেশি পড়ে, নটের উল্টা দিকে প্রেশার সবচেয়ে বেশি পড়ে। টিপিক্যাল হ্যাঙ্গিংয়ে এইখানে বেশি প্রেশার পড়ে, এইখানে বেশি প্রেশার পড়া মানে হলো ট্র্যাকিয়া বন্ধ হয়ে যাওয়া, রেসপিরেটরি সিস্টেম ব্লক হয়ে যায়। আর এইসব সাইডে প্রেশার পড়লে, নট থাকলে তার উল্টা দিকে বেশি থাকবে কি বলেন না প্রেশারটা, তখন ওই দিকের ক্যারোটিড আর্টারি, জুগুলার ভেইন, ওইটার উপর বেশি চাপ পড়বে। এই জন্য এইভাবে ভাগ করছে যে অ্যাকর্ডিং টু পজিশন অফ দ্য নট
ইট ক্যান বি টু টাইপস। ওয়ান ইজ হলো তোমার টিপিক্যাল হ্যাঙ্গিং, অ্যান্ড নটটা যদি আদারদের নেপ অফ দ্য রেখে থাকে তাহলে এই টিপিক্যাল হ্যাঙ্গিং, বাস বেশি ইম্পর্টেন্ট না, গেল। এছাড়া হ্যাঙ্গিং মেবি না, আমরা আসলে হ্যাঙ্গিং বলতে একটা জিনিসই বুঝাই, হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল আনলেস আদারওয়াইজ প্রুভ। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাতে নতুন নির্দেশনা জারি, আমেরিকাতে আবার শুরু হয়ে গেছে, কী বলুন না, করোনা। আমাদের বাংলাদেশে আমার মনে হয় না তোমাদের সেপ্টেম্বরেও খুলবে, আল্লাহ জানে, এটা এই বছর চলে যাবে আমার কেন জানি মন বলতেছে। যুক্তরাষ্ট্রে নতুন করে উদ্বেগের হারে বাড়ছে সংক্রমণ, খুবই খারাপ অবস্থা, খুব খারাপ। বাংলাদেশেও বাড়তেছে কিন্তু। আচ্ছা, আমাদের এই যে এখন যে গ্রামে বাড়িতে আসছি আমি এনায়তপুরে, এখানেও কিন্তু এই যে খাজী ইউনূস আলী মেডিকেল কলেজে এখানে প্রচুর করোনা রোগী। এবং আমার খাজী ইউনূস আলীর ছেলে মেয়েদেরকে জানাই রাখতেছি, অন্যান্যরাও জেনে রাখো, এই 1 তারিখ থেকে করোনা ইউনিট শুরু হচ্ছে। এই 1 তারিখে যখন করোনা শুরু হয়ে যাবে ইউনিট, এই মেডিকেল, এমনিতে পেশেন্ট ভর্তি, হাঁটা যায় না, এত রোগী বাড়ছে, মানে সব হসপিটাল বন্ধ, সব খাজী ইউনূস আলী মেডিকেল কলেজে চলে আসছে মনে হয়। ডাক্তাররা যে পরিমাণ এখানে কাজ করতেছে তোমরা কেউ কল্পনা করতে পারবে না। আর আমরা যারা অফিসে, আমরা তো বসে নাক ডাকে ঘুমাইতেছি, আমাদের তো কোনো কাজ নাই, কারণ আমরা তো রুগী দেখি না। তবে 1 তারিখ থেকে আমাদের ডাক্তারদেরও, মানে যারা এই যে আমাদের লেকচারার, তাদেরকেও একটু কাজ করতে হবে করোনা ইউনিটে। এবং নর্থ বেঙ্গলের ম্যাক্সিমাম পেশেন্ট সব খাজী ইউনূস আলী মেডিকেলে আসবে আমার ধারণা। এই ফ্রম 1 জুলাই আমাদের করোনা ইউনিট শুরু হয়ে যাচ্ছে এখানে। তো যাই হোক, কী জানি বলতে যাচ্ছেন ভুলে, সেটা হলো হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল আনলেস আদারওয়াইজ প্রুভড। ইট মে বি সুইসাইডাল, বইয়ে বলা আছে ইট মে বি হোমিসাইডাল, বইয়ে বলা আছে ইট মে বি অ্যাক্সিডেন্টাল, বইয়ে বলা আছে। এছাড়া আছে এটা জুডিশিয়াল, সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, জুডিশিয়াল, এত ধরনের হ্যাঙ্গিং হইতে পারে। ইয়েস, আসলে পারে। তারপর মনে রাখবা, হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল আনলেস আদারওয়াইজ প্রুভড। হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল আনলেস আদারওয়াইজ প্রুভড, এটা মনে রাখবা। আচ্ছা, অ্যাকর্ডিং টু মোমেন্ট অফ ডেথ, hanging may be antemortem, hanging may be postmortem. According to the moment of death, hanging may be antemortem hanging, hanging may be postmortem hanging, এরকম হতে পারে। আচ্ছা, গেল। এখন আসতেছে হলো হ্যাঙ্গিংয়ের কজ অফ ডেথ, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঙ্গিংয়ের কজ অফ ডেথ কী কী হতে পারে? কজ অফ ডেথের ফার্স্টে আসবে হলো অ্যাসফিক্সিয়া। আসলে আমরা কিন্তু, আমি যারা পোস্টমর্টেম করি, রিপোর্ট লিখি, একটা জিনিস মনে রাখবা, আমরা সবসময় একটা কথাই লিখি, লিঞ্চিং আছে। আমরা সব হোমিসাইডাল হ্যাঙ্গিং হলে লিঞ্চিং হোমিসাইডাল হ্যাঙ্গিং একটি এক্সাম্পল ধরে নিতে পারো, লিঞ্চিং। আচ্ছা, আমরা কিন্তু হ্যাঙ্গিং বলতে সুইসাইডাল হ্যাঙ্গিং বুঝি, হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল আনলেস আদারওয়াইজ প্রুভড। হোমিসাইডাল হ্যাঙ্গিং ভেরি রেয়ার, অ্যাক্সিডেন্টাল হ্যাঙ্গিংও রেয়ার। তোমাদের যেসব কারণ বলবে যে এই কারণে অ্যাক্সিডেন্টাল হ্যাঙ্গিং হইতে পারে, শুনলে তোমার হাসি লাগবে যে স্যার এইভাবে আবার হ্যাঙ্গিং হয় নাকি? হয় না, হইতে পারে, খুবই কম, খুঁজেও পাওয়া যাবে না। যে পিছলায় পড়ে গেছে, গলার টাইটা একটা আংটার সাথে লেগে গেছে আর ঝুলতেছে, হ্যাঙ্গিং হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল হ্যাঙ্গিং মনে করো। হ্যাঁ, তারপর হোমিসাইডাল হ্যাঙ্গিং তো তোমার কেউ যে ক্রাইম পেট্রোল দেখায়, তোমাকে কেউ বিষ মানে খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে তোমাকে একদম করে ফেলছে, কী বলে একদম এরকম। তুমি যখন ঘুমাই যাবা তখন তোমার গলার মধ্যে দড়ি দিয়ে ঝুলাই দিবে, সেটা আমরা ধরতে পারি, কারণ এই যে ড্র্যাগিং করা হয়, টেনে আনা হয়, তারপর এখানে দড়িটা দিয়ে যে এইভাবে তোমাকে যদি উঠায়, এই যে ঘষাগুলো লাগে, তো বোঝা যায় যে এটা একটা হোমিসাইডাল হ্যাঙ্গিং। বাট দিস হোমিসাইডাল হ্যাঙ্গিং ইজ ভেরি রেয়ার। যাক, আমরা একটা পরে আসবো অবশ্যই। আমরা এখন আসতেছি কজেস অফ ডেথ ডিউ টু হ্যাঙ্গিং। নাম্বার 1 কজ অফ ডেথ হলো অ্যাসফিক্সিয়া। হ্যাঙ্গিংয়ের মেইন কজ অফ ডেথ হলো অ্যাসফিক্সিয়া। অ্যাসফিক্সিয়া হবে 2 নম্বর কী হতে পারে, সেরিব্রাল ভেনাস কনজেশন হতে পারে। মনে করো অ্যাসফিক্সিয়া হলো, তারপর মনে করো ভেনাস কনজেশন হলো। ভেনাস কনজেশন মানে হলো যে তোমরা জানো আর্টারি দিয়ে ব্লাড মাথায় যায় মানে হার্ট থেকে ব্লাড যায় আর ভেইন দিয়ে ব্লাড আসে, আর হার্ট দিয়ে ব্লাড যাচ্ছে, ভেনাস রিটার্ন হচ্ছে। এখন সাধারণত দেখা গেল যে একটা লোকের আর্টারি সাধারণত একটু ডিপে থাকে, ভেইন সাধারণত একটু সুপারফিশিয়াল থাকে। আর্টারি থাকে একটু ডিপে, ভেইন থাকে একটু সুপারফিশিয়াল। অ্যানাটমিতে পড়ছো, আর্টারি ক্যালিবার একটু মোটা,
ভেইনের ক্যালিবার একটু চিকন, আর্টারি ক্যালিবার একটু মোটা, আর ভেইনের ক্যালিবার একটু চিকন। এই জন্য দেখা যায় কি, যদি প্রেশার কম পড়ে অথবা ম্যাটেরিয়ালসটা যদি ব্রড অ্যান্ড সফট হয়, যে একটা টাওয়াল পাইলাম, এই টাওয়ালটা তুমি যতই চিকন করো না কেন, এটা কিন্তু খুব একটা চিকন হবে না, মানে এটা একটু 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 ফ্ল্যাট হয়ে থাকবে। হ্যাঁ, এরকম একটা ফ্ল্যাট দিয়ে যদি কেউ গলা চাপে ধরে, হ্যাঙ্গিং করে, অথবা সেটা যদি পার্সেল হ্যাঙ্গিং হয়, তাহলে অনেক সময় দেখা যায় কি প্রেশার অল্প পড়ছে। প্রেশার যদি অল্প পড়ে, মানে সে আমি বসে বসেই করলাম, আমি প্রেশার যদি অল্প পড়ে, তার যে আর্টারি যেহেতু ক্যালিবার বড় মোটা, আর্টারি যেহেতু ডিপে থাকে, আর্টারিতে ব্লাড মাথায় যাবে, কিন্তু আমার অল্প প্রেশারের জন্য আমার ভেইনটা বন্ধ হয়ে গেছে। তাহলে ভেইন বন্ধ হওয়ার জন্য ব্লাডটা মাথা থেকে আবার নিচের দিকে আসতেছে না, তখন সব ব্লাডটা আস্তে 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 মাথায় জমা হতে শুরু করবে। এটাকে বলা হয় ভেনাস কনজেশন। তাহলে ওয়ান অফ দ্য কজ অফ ডেথ হলো অ্যাসফিক্সিয়া, অ্যানাদার কজ অফ ডেথ হলো ভেনাস কনজেশন। বইয়ে বলা আছে বেশি কমন কোনটা, কম্বাইন বোথ অ্যাসফিক্সিয়া অ্যান্ড ভেনাস কনজেশন, এটা হলো ম্যাক্সিমাম হয়। এছাড়া আর কি হতে পারে, সেরিব্রাল এনিমিয়া হতে পারে। আচ্ছা, সেরিব্রাল এনিমিয়া কেন হয়েছে? মনে করো যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছে তার, চিকন তার বা দড়ি, এই পাটের দড়ি, তখন দেখা যাবে কি এখানে প্রেশার ক্রিয়েট করার জন্য আমার আর্টারিটা ব্লক হয়ে গেছে। আর্টারিটা ব্লক হতে ব্লাড মাথায় যেতে পারতেছে না, এটাকে আমরা বলতেছি সেরিব্রাল এনিমিয়া। এই হেডিং চলে আসছে, দুর্নীতি প্রতারণা চক্রান্তের অভিযোগে 14টা কোম্পানিকে 14টা অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠানকে যারা নাকি আমাদের হেলথে সাপ্লায়ার তালিকাভুক্ত করছে। এই যে এইসব এরা সিন্ডিকেট করে আমাদেরকে 2 নম্বর জিনিস দিচ্ছে। আজকে দিয়ে প্রায় 63টার মতো ডাক্তার মারা গেছে, কত দুঃখজনক। আমার স্যার মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, আমার ছাত্র মারা গেছে, আমিও মারা যেতে পারি। আমি মারা যেতে পারি দেখতে তোমাদের পড়াইতেছি যাতে তোমরা আমার জন্য দোয়া করো। হ্যাঁ, মারা গেলেও দোয়া করবা, মারা না গেলেও আমার জন্য দোয়া করবা। কারণ এই দোয়া তো এত ছেলে মেয়ের দোয়া, যে এখন আছে 144 জন, তাহলে আল্লাহ করে যদি 144 জনের দোয়া পাইতে আমার জীবনে অনেক কিছু, এটা তো পয়সা দিয়ে কিনতে পারবো না আমি কোনোদিন। তো আমাদের সামনে কি আছে আল্লাহ জানে, আমরা নিজেরও যাই না। তোমাদের জন্য দোয়া থাকলো, তোমরা আমার জন্য দোয়া করবা। আচ্ছা, যাই হোক, তাহলে সেরিব্রাল এনিমিয়া হতে পারে, ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট হতে পারে। তোমরা জানো এই সব জায়গায় কি আছে, এখানে আছে ব্যারো রিসেপ্টার্স আছে। হ্যাঁ, তুমি যদি এখানে স্টিমুলেট করো, আস্তে 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 ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট হয়ে যাবে এবং আমি দম বন্ধে মারা যেতে পারি। আর কি হতে পারে, ফ্র্যাকচার অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা অ্যান্ড ইনজুরি টু দ্য স্পাইনাল কর্ড। এই যে এইখানে সেকেন্ড থার্ড অথবা থার্ড ফোর্থ হয় কি, এটা সাধারণত হয় লং ড্রপে। তোমরা তো বলবা যে জুডিশিয়াল হ্যাঙ্গিংয়ে, হ্যাঁ ঠিকই আছে, জুডিশিয়াল হ্যাঙ্গিং ইজ অলসো লং ড্রপ। লং ড্রপ মানে আমি তাল গাছে উঠছি, কাঁঠাল গাছে উঠছি, গলার মধ্যে একটা দড়ি দিছি, আমার তাল গাছটা বা এই ডাব গাছটা হলো 30 ফিট, আমার দড়িটা হলো 15 ফিট। আমি এরকম একটা দড়ি যদি গলায় জড়ায় নিজেকে ছেড়ে দেই, তাহলে 15 ফিট পরে তো আমি ঝুলতে থাকবো। এমন জোরে এসে প্রেশার ক্রিয়েট করবে যে তখন আমার এই ব্যাক অফ দ্য নেকে আমার সেকেন্ড থার্ড অথবা থার্ড ফোর্থ ভার্টেব্রার উপর প্রেশার পড়বে। অডন্টয়েড প্রসেসটা আমার স্পাইনাল কর্ডের উপরে প্রেশার ক্রিয়েট করবে, আমার মেডুলা অবলাঙ্গাটের উপর প্রেশার ক্রিয়েট করবে এবং আমি মেডুলা অবলাঙ্গাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং আমি সাথে সাথে মারা যাব। তাহলে সেটাও একটা কজ অফ ডেথ। তাহলে দেখো, অ্যাসফিক্সিয়া, ভেনাস কনজেশন, কম্বাইন্ড অ্যাসফিক্সিয়া and ভেনাস কনজেশন, cerebral anemia, vagal inhibition of the heart and fracture of the cervical vertebra and injury to the spinal cord। এতগুলা কারণে একজন লোক মারা যেতে পারে, এতগুলা কারণে একটা লোক হ্যাঙ্গিং হয়ে মারা যেতে পারে। তবে মনে রাখবা, আমরা যারা পোস্টমর্টেম করি আমরা মেইনলি আমরা লিখি অ্যাসফিক্সিয়া মারা গেছে। Death in my opinion was due to asphyxia as a result of hanging which is antemortem and suicidal in nature। তুমি যদি ভাই আতেলগিরি করে লিখতে যাও, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু ভেনাস কনজেশন অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাঙ্গিং হুইচ ইজ অ্যান্টিমর্টেম অ্যান্ড সুইসাইডাল ইন নেচার, কথাটা তো ঠিক আছে, কিন্তু কোর্টে যে বলবে ডাক্তার সাহেব আপনি সব উল্টা পাল্টা কী লিখছেন, আপনি গাঁজা খেয়েছেন নাকি? হ্যাঁ, একটা লোক দম বন্ধ হয়ে গেছে আর আপনি বলছেন কি নাকি ভেইন, তার কি ভেইন কেটে গেছিল, রক্ত বেরিয়েছিল? ওরা তো ভেইন মানে তো তাই বুঝবে, ওরা জানে যে ভেইন দিয়ে রক্ত বাইরে হয়।
ভেনাস অবস্ট্রাকশন বুঝবে না, সেরিব্রাল এনিমিয়া বুঝবে না, ওরা ভ্যাগান ইনহিবিশন অফ দ্য হার্ট বুঝবে না, ওরা বুঝবে হলো খুব বেশি হলে তাও অ্যাসফিক্সিয়া বোঝে না। তোমাদেরকে তো গল্পগুলি নাই, তাহলে এবার গল্প করি। আমার মনসুর ভাই বলছিল, আমার এক ডাক্তার ভাই বলছিল, আচ্ছা নাম নিলাম না, আমার গল্প না, আরেক ডাক্তার, আমারও গল্প আছে, আমারও এই একই গল্প আছে। আচ্ছা, কোর্ট কিন্তু আবার আমাকে ধরে নিয়ে যাবে, এই জন্য মানে উইথ ফুল রেসপেক্ট বলি, উইথ ফুল রেসপেক্ট। গল্পটা হলো যে তুমি অ্যাসফিক্সিয়া পড়তেছো হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল, এই জন্য হ্যাঙ্গিং কেসগুলো কিন্তু আমরা ইয়াতে পাই না, কি বলো না, কোর্টে যায় না খুব একটা, বুঝতে পারছো? সুইসাইড নিয়ে তো কোর্টে উঠতে না, কোর্টে ঘটনাগুলো। আচ্ছা, এখন কোর্ট দেখছে যে অ্যাসফিক্সিয়া একটা ওয়ার্ড আছে, ওর তো দরকার নেই, কোর্টের যার সাথে তো তোমার অ্যাসফিক্সিয়া ম্যানিলা রোপ একটা আছে। আচ্ছা, ওটা পরে বলবো, ম্যানিলা রোপ দড়িটা, হ্যাঁ। আচ্ছা, কোর্টের জাজ সাহেব অ্যাসফিক্সিয়া ওয়ার্ডটা পাইছে। কেন পাইছে? উনি দেখছে যে কেউ যদি কাউকে থ্রটলিং করে বা কেউ যদি কাউকে স্ট্র্যাঙ্গুলেশন করে, তার মানে সেটা হোমিসাইড হয়ে যায়, এবং হোমিসাইড হইলে পুলিশ কেস করে, পুলিশ কেস করলে আমার কাছে আসে, তখন উনি ওই ওপিনিয়নটা দেখে যে ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ থ্রটলিং হুইচ ইজ অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইড ইন নেচার, অথবা ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ স্ট্র্যাঙ্গুলেশন হুইচ ইজ অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইড ইন নেচার। তাহলে দিনের পর দিন একজন জাজ সাহেব বিচার করতে যায় এই ওয়ার্ডটা পায় অ্যাসফিক্সিয়া, এবং উনি ধরে নেয় যে অ্যাসফিক্সিয়া মার্ডার, কারণ উনি দেখছে দ্য ওয়ার্ড অ্যাসফিক্সিয়া ইজ রিলেটেড উইথ থ্রটলিং, দ্য ওয়ার্ড অ্যাসফিক্সিয়া ইজ রিলেটেড উইথ স্ট্র্যাঙ্গুলেশন। তাহলে ওনার তো তোমার মতো আইটেম নাই যে তোমার মতো উনি আসে আইটেম দিবে অ্যাসফিক্সিয়ার উপরে। তো উনি ধরে নিচ্ছে যে ও আচ্ছা, দারুণ তো একটা ওয়ার্ড পাইলাম অ্যাসফিক্সিয়া মানে হলো গলা টিপা, কারণ উনি ওইটাই পাইছে, স্ট্র্যাঙ্গুলেশন পাইছে, থ্রটলিং পাইছে। এখন আমি আসি ওপিসি পয়জন, একটা লোক ওপিসি পয়জনে মারা গেছে, আমি লিখলাম ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া। কেন অ্যাসফিক্সিয়া হয়েছে? অ্যাজ এ রেজাল্ট অফ ইনজেকশন, খাওয়া, INGESTION, ইনজেকশন খাওয়া, অ্যাজ এ রেজাল্ট অফ ইনজেকশন অফ ওপিসি পয়জন হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম। আমি সাধারণত সুইসাইডাল হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল লিখি না, হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম। তাহলে কোনো একটা কারণে এরকম একটা রিপোর্ট, এরকম সব রিপোর্ট দিলাম, বাট একটা লোক সে আমার এই রিপোর্টটা পছন্দ করতেছে না, সে বলতে যাচ্ছে তার মেয়েকে ওপিসি পয়জন জোর করে খাওয়াই দিচ্ছে, দ্যাট মিনস হোমিসাইড করা হয়েছে। সে কোর্টে গেল, কোর্টে যায় বললো ডাক্তার সাহেব সঠিক রিপোর্ট দেয় নাই, আমার মেয়েকে বিষ খাওয়াই মারছে। আমাকে ডাকলো, ডাক্তার সাহেব আপনি এটা কি রিপোর্ট দিচ্ছেন, আপনি তো আসলে এখানে সুইসাইড হোমিসাইড অ্যাক্সিডেন্ট দেন নাই, আবার দিচ্ছেনও। আমি স্যার দেন নাই আবার দিচ্ছেন মানে বুঝলাম না স্যার, আপনি অ্যাসফিক্সিয়া লিখছেন মানে আপনি বলতে যাচ্ছেন তাকে মেরে ফেলছে, আবার হোমিসাইডও লেখেন না, এটা কী ধরনের কথা হলো ডাক্তার সাহেব? তো আমি বললাম স্যার আমি তো বলি নাই যে এটা মেরে ফেলছে। বলছে এই যে আপনি অ্যাসফিক্সিয়া লিখছেন। আমি অ্যাসফিক্সিয়া লিখছি, ঠিকই তো লিখছি স্যার, অ্যাসফিক্সিয়া তো ঠিকই আছে, অ্যাসফিক্সিয়া মানে তো স্যার মেরে ফেলা না, অ্যাসফিক্সিয়া মানে মেরে ফেলা না, না অ্যাসফিক্সিয়া মানে মেরে ফেলা না স্যার, অ্যাসফিক্সিয়া মানে হলো ইন্টারফারেন্স অফ রেসপিরেটরি প্যাসেজেস, এই কিসের ইন্টারফারেন্স হয়েছে? এন্ট্রি অফ এয়ার, মানে অক্সিজেন বডিতে ঢুকে নাই, এটা প্রবলেম হয়েছে, এইটা হলো স্যার অ্যাসফিক্সিয়া। অ্যাসফিক্সিয়া হলো রেসপিরেটরি প্রবলেমের জন্য মারা যাওয়া। বলেন কি আমি তো জানি অ্যাসফিক্সিয়া মানে হলো স্ট্র্যাঙ্গুলেশন, অ্যাসফিক্সিয়া মানে হলো থ্রটলিং, কারণ উনি হলো দুইটা কেস পাইছে, স্ট্র্যাঙ্গুলেশন আর থ্রটলিং, যেখানে অ্যাসফিক্সিয়া লেখা ছিল। উনি তো সুইসাইড হ্যাঙ্গিং পায় না, উনি তো ড্রাউনিং পায় না। কেন পায় না? বিকজ ড্রাউনিং, সুইসাইড হ্যাঙ্গিং এগুলো সাধারণত কোর্টে ওঠে না, বিকজ এগুলো হলে আইদার অ্যাক্সিডেন্টাল অথবা সুইসাইডাল মনে করো। তাহলে কোনো এক ডাক্তার ভাইকে হাইকোর্টে বিচারপতি পর্যন্ত ডাকছে যে আপনি সেটা ব্যাখ্যা দেন, আপনি এই মহিলাটা ওপিসি পয়জন খাওয়ায় তাকে অ্যাসফিক্সিয়া করা হয়েছে, মানে মেরে ফেলা হয়েছে, আপনি হোমিসাইড লেখেন না কেন? স্যার আমি তো বলি নাই যে তাকে মেরে ফেলা হয়েছে, তোমরা কি ব্যাপারটা বুঝতেছ? আমি কিন্তু অন্যখানে চলে গেছি,
তোমরা কি জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমাদেরও তো এরকম হতে পারে যে স্যার আমি তো অ্যাসফিক্সিয়া বলছি, বাট অ্যাসফিক্সিয়া মানে এই না যে মেরে ফেলা, অ্যাসফিক্সিয়া হলো ওয়ান অফ দ্য মোড অফ ডেথ, বাট আমাদের জাজ স্যাররা জানে অ্যাসফিক্সিয়া মানে হলো মেরে ফেলা, কারণ সে অ্যাসফিক্সিয়া দেখছে থ্রটলিংয়ে, অ্যাসফিক্সিয়া দেখছে সে স্ট্র্যাঙ্গুলেশনে। সো আমাকে রাজশাহী কোর্টে বলছে, ডাক্তার সাহেব আপনি আপনি কেন বললেন যে ওপিসি পয়জন খেয়ে অ্যাসফিক্সিয়া হয়েছে, তাহলে কেন মার্ডার দিচ্ছেন না? স্যার আমি তো মার্ডার করছে বলি নাই তো স্যার, আমি সুইসাইড বলি নাই, হোমিসাইড বলি নাই, অ্যাসফিক্সিয়া বলি নাই, আমি বলছি কজ অফ ডেথ হলো আমার অ্যাসফিক্সিয়া হয়ে মারা গেছে সে। পরে উনি বললো দেখেন আমার তো এটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি এখানে লিখিত দেন যে অ্যাসফিক্সিয়ার এই হলো ডেফিনেশন, অ্যাসফিক্সিয়া মানে এই পেশেন্টটা ওপিসি পয়জন খেয়ে অ্যাসফিক্সিয়া হয়ে মারা গেছে, মানে এই নয় যে এই লোকটা ওপিসি পয়জন খাইছে দেখে তাকে কেউ মেরে ফেলছে। এই লোকটা সো স্যাড বলে লাভ নাই, আমাদের তোমার জাজ সাহেব কি তোমার সব পড়া পারতে হবে তাকে? সে কি আমরাই অ্যাসপেক্সিয়া পারি না, আবার জাজ সাহেব কেন অ্যাসপেক্সিয়ার সময় এত জানতে যাবে? ওনাকে তো পৃথিবীর সব কিছু জানতে হয়। ওনারা তো অবশ্যই জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ অল, ওনারা জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ অল ট্রেডস। নান কথাটা তো বলবোই না আমি, কারণ তাকে আসলে অনেক কিছু জানতে হয়। একজন জাজের অনেক নালিশে বিচার করবে কেমন করে, দুই একটা জিনিস অনেক সময় ছুটে যায়, যেমন হয়তো অ্যাসপেক্সিয়াটা ছুটে গেছে, ওখানে হাইকোর্টে ডাকছে, এখানে আমাকে জজ কোর্টে ডাকছে, আবার নারী ও শিশু কোর্টে আমাকে জিজ্ঞেস করছে আপনি ওপিসি পয়জন খেয়ে মারা গেছে, আপনি বলেছেন যে হয়েছে কী বলেন নাম, আপনি বলেছেন যে অ্যাসপেক্সিয়া হয়েছে, তারপর আপনি কেন হোমিসাইড দেন না? আমি স্যার অ্যাসপেক্সিয়া মানে হোমিসাইড না স্যার, অ্যাসপেক্সিয়া মানে হলো সে শ্বাস নিতে পারেনি এই জন্য মারা গেছে, আর হোমিসাইড তো অন্য জিনিস স্যার। তখন বলছে আপনি আমাকে সব কিছু লিখে দেন যাতে এটাতে হাইকোর্টে যাবে, ওইখানকার সার্জেনি ব্যাপারটা বুঝতে পারে, নাহলে উনি আবার আমাকে ধরবে যে জজ সাহেব আপনি এটা কি ওই ডাক্তার সাহেবকে ছেড়ে দিচ্ছেন কেন, উনি এরকম ভুল রিপোর্ট দিচ্ছে, উনি অ্যাসফিক্সিয়া লিখছে তারপরে হোমিসাইড দেয়নি। সরি আমি পড়াতে পারি না কেন, আমি এক কথা থেকে 50 কথায় চলে যাই, বাট এটা আমার মনে হয় একটা রেলিভেন্ট জিনিস যেটা আমি কোর্টে ফেস করছি, আমি তোমাদেরকে বললাম, তোমাদের যেরকম হবে না হু নোজ, তাই না? ওকে, এটা শেষ করে দিলাম। তাহলে আমি তোমাদেরকে পড়ালাম কজ অফ ডেথ, অ্যাসফিক্সিয়া যখন রেসপিরেটরি প্যাসেজ ব্লক হয়ে যায়, ভেনাস কনজেশন যখন অন্যের জুগুলার ভেন বন্ধ হয়ে যায়, বোথ অ্যাসফিক্সিয়া অ্যান্ড ভেনাস কনজেশন যখন ট্র্যাকিয়া এবং জুগুলার ভেন বন্ধ হয়ে যায়, তারপরে হলো সেরিব্রাল এনিমিয়া, যখন এই আর্টারিটা ব্লক হয়ে যায়, ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট, যখন এখানে প্রেশার পড়ে, ফ্র্যাকচার অফ দ্য সার্ভাইকেল ভার্টেব্রা, ইনজুরি টু স্পাইনাল কর্ড, যখন এই অডন্টয়েড মানে এই সার্ভাইকেল 2, 3 and 3, 4 ভেঙে অডন্টয়েড, যেখানে একটা ভেঙে অডন্টয়েড প্রসেসটা মেডুলা অবডোমিনাল প্রেশার ক্রিয়েট করে অ্যান্ড স্পাইনাল কর্ডকে যখন চূর্ণ বিচূর্ণ করে ফেলে, তখন আমরা বলি এটাকে এই ওই 6 নম্বর কজ অফ ডেথ। তাহলে গেল। এখন ওই 6 নম্বর কজ অফ ডেথটা কোথায় পাওয়া যায়? সাধারণত পাওয়া যায় লং ড্রপ। লং ড্রপটা কি স্যার? এক্সাম্পল বলতো স্যার, জুডিশিয়াল হ্যাঙ্গিং এটা লং ড্রপ। তোমরা জানো জুডিশিয়াল হ্যাঙ্গিংয়ে অনেক উপর থেকে এইভাবে যখন সে পড়ে, দড়িটা থাকে শর্ট, যার ফলে সে নিচে নামতে পারে না, খুব পিছলা থাকে। এই যে একটু আগে একজন লিখছে পিছলা মানে হলো ম্যানিলা রোপ, ওই রোপটার নাম হলো ম্যানিলা রোপ। এমন পিছলা, সেটা কলা দিয়ে আরও পাকা কলা দিয়ে আরও এরকম করে পিছলা করা হয়, তারপরে সেটার মিস হওয়ার কোনো চান্স নাই, সে স্লিপ কেটে এইভাবে প্রেশার ক্রিয়েট করে এবং তার ফ্র্যাকচার অফ দ্য সার্ভাইকেল ভার্টেব্রা হয়। এখান থেকে জুডিশিয়াল হ্যাঙ্গিং সম্বন্ধে দুই একটা, আচ্ছা জুডিশিয়াল হ্যাঙ্গিং পরে বলবো তোমাদের, গেল। এখন আসতেছে হলো তোমার এখনই শেষ করে দিব, প্রায় 1 ঘন্টা হয়ে আসবে এখনই। হোয়াট আর দ্য কজ অফ ডেথ গেল, সাইন সিমটমস অফ হ্যাঙ্গিং বা সুইসাইড হ্যাঙ্গিংয়ে ফাইন্ডিংস গলা বলো। তুমি কি বলবা? স্যার আমি বলবো এক্সটার্নাল এবং ইন্টারনাল। ফার্স্টে বলবো এক্সটার্নাল, তারপর বলবো আমি ইন্টারনাল। আচ্ছা এক্সটার্নাল বলো। স্যার এক্সটার্নাল আমি ফার্স্টে বলবো হলো লিগেচার মার্কস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে লিগেচার মার্কসটা কেমন হবে। অ্যান্সার না পারলে ফেল। ফরেন্সিক মেডিসিনের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্সার বা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সে অ্যান্সারটা হচ্ছে অবলিক, নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ অন দ্য নেক। অবলিক, নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ অন দ্য নেক। তাহলে লিগেচার মার্কসটা কেমন হবে? অবলিক হবে, নন কন্টিনিউয়াস হবে অ্যান্ড হাই আপ অন দ্য নেক হবে। কেন অবলিক, কেন নন কন্টিনিউয়াস, কেন হাই আপ অন দ্য নেক? তোমাদেরকে আমি এটা তাহলে এখানে এটা সাইন্স
মিনিটে আমি শেষ করতে পারবো না, আমি বরঞ্চ এটা শেষ করে খুব তাড়াতাড়ি একটা ক্লাস নেই। কালকে শুক্রবার, কালকে আমি আমার এই বাসা থেকে আমি ঢাকায় আমার বাসায় যাব, কালকে রাতে শনিবারে আমি মূল্যতে ক্লাস দিব। আমি তোমাদের রবিবারে এটা পড়াবো, আমি সানডেতে তোমাদেরকে পড়াবো, যদি তোমাদের অসুবিধা না হয়। সানডে অ্যাট 3 বা 3:30 ধরে নাও, সানডে অ্যাট 3:30 আমি আরেকটা ক্লাস দিব। আজকে থাক, মোটামুটি 50 মিনিটসের মতো হয়ে গেছে। তোমরা কেমন আছো? খাজাতে এখন রুম নেই, খাজাতে এমন রুম, এটা তো খাজাতে না, আমি আমার খাজার বাসায় আছি, মানে এটা হলো আমাদের গ্রামের বাসা, গেটের উল্টা দিকে। তুমি কি খাজার না? হ্যাঁ, আমাদের বাসা তো জানো যে মসজিদের পাশ দিয়ে আমাদের বাসা, জোয়ারদার বাড়ি বলে। আমি বাসায় আছি, বাসায় কেউ নাই, আমি একলা, এবং আমি আর আমার মিস্টার ভূত থাকি এখানে। এমনি কোনো মানুষজন এখানে থাকে না। হ্যাঁ, আমার খুব ভয় লাগে। তুমি যদি আসে থাকো আমি খুব খুশি হব, তোমরা কোনো ছেলেরা যদি আসে এখানে থাকো। যদি কেউ খাজার বাসায় থাকো তাহলে দয়া করে আমার কাছে চলে আসবে এখনই, কারণ আমি একলা থাকতে, তুমি এক রুমে থাকবে, আমি এক রুমে থাকবো, ভূত ব্যাটা পালাবে। ভূত নিয়ে আমি থাকতে চাচ্ছি না, খুব অসুবিধা। আমি রাতে লোক নিয়ে থাকতে হয়, একা থাকি। এখন দিন দেখে আমি এখন আসছি, রাত হইলে আমি কখনো এখানে বসে থাকতাম না। তোমাদেরকে দাওয়াত থাকলো, বাসায় চলে আসবা। মসজিদে তো নামাজ পড়তেই আসো, একটা হলো বড় মসজিদ, আমাদের মসজিদ, আরেকটা হলো পীর সাহেব মসজিদ, দুই দিক দিয়ে আসা যায়। আমাদের বাসাটা অবশ্য পীর সাহেব মসজিদে একদম পাশে, চলে আসতে পারে। ওকে, আজকে শেষ করে দিচ্ছি, তোমরা ভালো থাকো, তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। আমাদের এই মেডিকেলতে প্রচুর করোনা, সিসিইউতে, আইসিইউতে 4 জন মেডিকেল অফিসারের মধ্যে 3 জনেরই করোনা হয়েছে। তাহলে বুঝে দেখো, আইসিইউতে 4 জনের মধ্যে 3 জনেরই করোনা। কোন একটা কী বলার নাম, এই ইউনিটে কার্ডিওলজিতে, সিসিইউতে 3 জন সিস্টার কালকে করোনা পজিটিভ হয়েছে। সো আমরা খুব টেনশনে আছি। আজকেও আমি হসপিটালে একটু গেছিলাম, জুলবিকা ভাইয়ের রুমে গেছিলাম, রশিদ ভাইয়ের রুমে গেছিলাম। এখন বাসায় যদি এটা শুনে ঢাকায় আমার বাসায় ঢুকতে দিবে না। কিন্তু তোমরা চিন্তা করো, আমরা যারা কলেজে চাকরি করি, আমাদেরকে আমাদের ফ্যামিলির লোকরা বলে যে কেন গেছো, তোমার করোনা হবে। তাহলে যারা হসপিটালে পেশেন্ট দেখতেছে আমাদের ডাক্তারদের, তাদের কথা চিন্তা করে দেখো, তারা যে ওই জাস্ট পিপিই, এই ড্রেসটা পরে, পিপিই পরলে কি আর এমন, এই ড্রেসটা পরে যে তারাই করতেছে, কী বলার নাম, কাজ করতেছে, তাদের রিস্ক আছে না? তাদের বাবা মা ভাই বোন নাই, ছেলে মেয়ে নাই। যাই হোক, এখন আমি মেনলি আমার হাজী ইউনুস আলীর ছেলে মেয়েরাই ব্যাপারগুলো বুঝবে, যেহেতু এই মেডিকেল কলেজে তারা পড়ে বা আছে। তোমাদের যে ভাই কবে ক্লাস শুরু হবে আমি নিজেও বলতে পারতেছি না, কেউ জানে না। আমার তো মনে হচ্ছে কি আমাদের করোনা খালি বাড়তেছে আর বাড়তেছে। এখন গ্রামের মধ্যেও প্রচুর করোনা। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, তোমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে আমি খুশি হব। ইনশাল্লাহ সানডেতে আমি ক্লাস নেব, ঠিক আছে? আর কালকে শাহজাহান ভাই আসবে তো এখানে, আমি শাহজাহানকে বলবো ইনশাল্লাহ তোমাদেরকে শনিবার যদি উনি ক্লাস দেয়, আমি ওনাকে বলবো শনিবার ক্লাস দিতে। তো ঠিক আছে, ভালো থাকো, দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।